Bismillahirrahmanirrahim. Students, hope you are well. Now we are continuing fifth chapter, Social Institution. Can you remember social institution, family, marriage and kinship? Last class we have discussed about family and marriage, and today we will discuss a little about family and marriage and kinship relations. তোমরা মনে করতে পারো যে গতদিন আমরা ফ্যামিলি, ম্যারেজ, ফাংশনস অফ ফ্যামিলি, ম্যারেজ, ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স অফ ফ্যামিলি এন্ড ম্যারেজ এগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং কিনশিপ রিলেশনশিপ যেটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, সেটিও কিন্তু তোমার কি বলে যে ফ্যামিলি রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজের সঙ্গে সম্পৃক্ত। এই কয়েকটি ইনস্টিটিউশন যেগুলো অ্যাকচুয়ালি দ্য বেসিক এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্রাকচার সোসাইটি ইউ ক্যান সে। সো আমরা এখন আজকে আগে আমরা একটু আমাদের যে কিনশিপ আছে, কিনশিপ নিয়ে কিছু আলোচনা করে নেই, তারপরে আমরা পুরো চ্যাপ্টারটা রিভিউ করব। আজকে আমরা যে ক্লাস করছি কিনশিপ, এটা নিয়ে। কিনশিপ আসলে আমি বলেছিলাম গতদিন কিছুটা, তোমাদের মনে আছে যে সমাজের মধ্যে আমাদের নানা ধরনের আত্মীয়তার সম্পর্ক আছে, যেটাকে আমরা একটু কি বলবো যে একটু সোবার ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে বলি জ্ঞাতি সম্পর্ক, বাট আমরা অ্যাজ ইউজুয়াল দৈনন্দিন জীবনে আমরা যেটাকে আত্মীয়তার সম্পর্ক বলি, সেটি হচ্ছে তোমার কিনশিপ রিলেশনশিপ। Kinship relationship has great significance in social structure. এটা পুরো সমাজটাকে নির্মাণ করার ক্ষেত্রে, সমাজটা তৈরি করার ক্ষেত্রে এবং সেটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল আছে কিনশিপ রিলেশনশিপের। এটা এবং এটার উপর অনেকটাই কিন্তু নির্ভর করে তোমার একটা সমাজের গতি প্রকৃতি, তার বৈশিষ্ট্য, তার কার্যকারিতা, সেই সমাজের মধ্যে বিশেষ করে কিছু জিনিস যেটা যে সোশ্যালাইজেশন আমরা বলি, দিস ইজ দ্য গ্রেট সিগনিফিক্যান্ট ইনস্টিটিউশন অর প্রসেস অফ সোসাইটি। সো এই যে তোমার সোশ্যালাইজেশন, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি দেখো, তুমি কিন্তু কোনোভাবেই তুমি তোমার যে চারপাশের যেসব মানুষের মধ্যে তুমি বড় হও, আমরা দেখেছি যে একজন মানুষ অনেক বড় হয়ে গেছে। ফর এক্সাম্পল, তোমাদের যদি কারো বাড়ি হয় সিলেট কিংবা কারো যদি বাড়ি হয় চাঁপাইনবাবগঞ্জ, সে কিন্তু যেই যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টের সেই যেই অবস্থার মধ্যে সে বড় হয়েছে, যেটা সে অ্যাকুয়ার করেছে, রপ্ত করেছে তার ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন সবার, এইসব লোকের সঙ্গেই কিন্তু সে জন্মের পর থেকে মেলামেশা করে। এবং সেইটা আমরা দেখেছি যে তোমার সে হয়তো কত বড় হয়েছে, এখানে হওয়ার পরে সে আমেরিকাতে চলে গেছে এবং সেখানে সারা জীবন কাটিয়েছে। হয়তো 75 ইয়ার্স ওল্ড একজন মানুষ ওখানে হয়তো 50 বছর থেকে তারপরে বাংলাদেশে এসে যখন সে বাংলা কথা বলছে, তখন কিন্তু তার ওই অ্যাকসেন্টটা সে পুরোপুরি ত্যাগ করতে পারেনি। তার মানে এটা একটা, অন্তত তুমি বুঝতে পারো যে ফ্যামিলি রিলেশনশিপ এবং তোমার চারপাশে যে আত্মীয় স্বজন, সেই সব মানুষের তোমার উপর কি প্রভাব, এইটা মানুষরা নিজে, মাছ যেমন তোমার পানির মধ্যে থেকে বুঝতে পারে না যে পানির অস্তিত্ব, সেরকম মানুষও কিন্তু বুঝতে পারে না, বাট এটা যে কত ওতপ্রোতভাবে, কেবলমাত্র সে তখনই বুঝতে পারে যখন মাছ যেমন পানির উপরে ওঠে, তখন সে বুঝতে পারে যে সে কতটা তোমার আলাদা আছে, সে কতটা এলিয়েন একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে গেছে। তুমিও সেরকম, প্রত্যেকজন মানুষই সেরকম। সেটি হচ্ছে এটার মূল কথা। সেই জন্যই কিন্তু আমরা এত বেশি যে এই যে ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ, এগুলো নিয়ে আমরা এত আলোচনা করি। নানা ধরনের আছে তোমার এই কিনশিপ রিলেশনের ডিফারেন্ট কাইন্ডস অফ সিগনিফিকেন্স ইন সোসাইটি, এটা আছে। আমরা বলি কি যে এক্সটেন্ডেড ফ্যামিলি, ট্রাইবস, তোমার লিনিয়েজ, এইসব এই যে তোমার মানব সভ্যতার বিকাশ ঘটেছে, একটা সাম্রাজ্য গড়ে উঠেছে। তোমার কি বলে যে উসমানী সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। অটোমান আম্পায়ার মানে কি, যে তোমার ওই যে ওসমানের সন্তানেরা, যেই মানে টার্কি যেটাকে আমরা বলি যে তার সন্তানরা, এটা তার মানে হচ্ছে যে এইভাবে কিন্তু
এবং সেই সমাজের যে সংস্কৃতি, আমরা বলি কি যে মোগল কালচার, তাহলে মোগল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল কারা? যে সেই আসলে যারা সেই মঙ্গোলিয়া থেকে প্রথমে যাদের উদ্ভব, তারপরে সেখান থেকে ওই যে তোমার সেই তৈমুর লং তার সন্তানেরা, তারপরে সেখান থেকে বাবর, হুমায়ুন ইত্যাদি। কিন্তু কথা হলো মোগল কালচার, মোগল সাম্রাজ্য হয়তো নাই আজকে প্রায় 250 বছর 300 বছর, তারা ছিল প্রায় 300-400 বছর, কিন্তু তাদের যে লেগাসি, যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যখন একটা খুব বিশেষ ধরনের, খুব ইন্ডিয়ান একটা ধরো একটা খাবার বা খাবার পরিবেশনের যে রীতি, পোশাক আশাকের রীতি, আমরা যখন বলি যে তোমার এই যে জওহরলাল নেহেরু যিনি ইন্ডিয়ার ওয়ান অফ দি মেজর ফাউন্ডিং লিডার, তো সেই জওহরলাল নেহেরুর যে পোশাক, তিনি যে যে ফর্মাল যে ড্রেস তিনি পরতেন, সেটা আসলে কি ছিল? সেটা কিন্তু মোগল লেগাসি। তো সুতরাং এই যেটা আমরা বলছিলাম যে এই সব অল অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, যে এই যে এইগুলার উপর মানুষ একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু যে তার আত্মীয় স্বজন মিলে। এবং আমাদের এটা তোমরা আরো পরে গেলে জানবা যে তোমার যে ট্রাইব, একটা 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 ট্রাইব, যে একটা উপজাতি তারা বলে যে, এবং জাতীয় যেটা, এটা এটা নিয়ে অনেক পড়াশোনা গবেষণা আছে, বিশেষ করে অ্যানথ্রোপোলজিতে এগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা হয়। তো সেখানে বলা হচ্ছে কি যে স্লাভ জাতিগোষ্ঠী, এটা বিশেষ কোনো ব্যক্তির তোমার সন্তানরা, তারাই পৃথিবীতে এটা গড়ে তুলেছিল। এই রকম এটা এখনো তোমার যে আরব কান্ট্রিজ এন্ড আফ্রিকান কান্ট্রিজ গুলো, সেখানে এটার প্রভাব এখনো রয়ে গেছে। তারা মনে করে যে অমুকের থেকে যারা, অমুকের সন্তান যারা, তারা একটা জনগোষ্ঠী, সেটা কোটি কোটি হতে পারে। তোমার এই যে সেনুসি বলে একটা লিবিয়াতে, কয়েক কোটি লোক এই জনগোষ্ঠীতে, এবং তারা সবাই মনে করে যে তারা এক এক সিঙ্গেল ইনহেরিটেন্স থেকে, সিঙ্গেল প্যারেন্টস থেকে এসেছে। তো এটা হচ্ছে যে এটার সিগনিফিকেন্স, যে এখানে তোমরা এই ছবিতে আমরা দেখাচ্ছি যে দেয়ার আর মেনি জেনারেশনস, মেনি পিপল, যে যেখানে দেখা যাচ্ছে কি যে তোমার থার্ড জেনারেশন পিপুল আছে, ফোর্থ জেনারেশন অ্যান্ড পাস্ট ফোর্থ জেনারেশন, আমরা যাদেরকে থার্ড জেনারেশন, গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা যাদেরকে বলি, যে গ্র্যান্ডফাদার, তারা কি তোমার পাস্ট থার্ড জেনারেশন, তুমি হচ্ছে যে তাদের পোস্ট থার্ড জেনারেশন। তো এই সব এইভাবে এগুলো সমাজকে কিন্তু গঠনের পিছনে এর একেবারে আমরা বললাম কি তাহলে যে ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ধরনের সামাজিক প্রতিষ্ঠানের পিছনে কিন্তু এই কি বলে যে কিনশিপের রোল আছে, কিনশিপ রোল আছে এবং গুরুত্বপূর্ণ। এখন আজকে আধুনিক সমাজে যদিও আমরা বলি যে ইটস লজিক্যাল, অল রিলেশনশিপ ইজ রেশনাল, ইটস বেসড অন রেশনালিটি, যে মডার্ন সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, বাট we cannot ignore the a blood relation, marital relation, বা এইগুলোকে কিন্তু আমরা এই এত আধুনিক সমাজে এখন যে তোমার এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। এখানে কিছু তোমার এগুলো আমরা এই যে যখন আমরা এই কি বলে যে কিনশিপ রিলেশনশিপকে ব্যাখ্যা করি, তখন এই ধরনের কিছু এই যে আমরা লিনিয়েজ ট্রি বলি, বা এই লিনিয়েজ যে তোমার গ্রাফ আছে, এগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে অ্যানথ্রোপোলজিতে ব্যবহার করা হয়। তোমরা ভালো করে খেয়াল করো, এখানে এই জিনিসগুলো একটু তোমাকে খেয়াল করতে হবে, ভালো করে দেখো যে ওখানে যে ইগো, ইগো মিন্স ইউ ইমাজিন দ্যাট ইউ yourself, ইগো, you yourself, either male or female, opposite to ego is his or her opponent. এটা ধরে নাও যে তুমি। এখন এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই, যে এখানে আমরা যে যে রাউন্ড শেপগুলো ব্যবহার করি যখন আমরা এই কিনশিপ বিশ্লেষণ করি, তখন এই রাউন্ড শেপগুলো, যখন আমরা এই রাউন্ড শেপগুলো বোঝাই কি ফিমেল পারসন, আর এই যে ট্রায়াঙ্গুলার শেপগুলো কিন্তু বোঝায় তোমার মেল পারসন। এটা ভালো মনে রাখবে যে ট্রায়াঙ্গুলার শেপগুলো আমরা মেল বুঝাই, আর যে রাউন্ড শেপগুলো দিয়ে আমরা বুঝাই ফিমেল। এখন তুমি আসো যে ইগো তুমি ইমাজিন দ্যাট ইউ yourself। এখন তুমি আসো যে তাহলে ইগোর উপরে যাও, যে ইগো তোমার অপোজিটে যাকে দেওয়া হচ্ছে, যে ফর এক্সাম্পল যে এখানে ইগো যে দেওয়া আছে সে হচ্ছে একটা তোমার রাউন্ড, মানে একজন নারী, তাহলে তার উল্টা দিকে যেই তোমার শেপটা আছে, তোমার ট্রায়াঙ্গুলার শেপ, সেটা একজন পুরুষ। তার মানে এই দুইজনের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এটা ম্যারিটাল রিলেশন, ঠিক আছে, বৈবাহিক বন্ধন। কিন্তু এই ইগো থেকে লাইন দিয়ে সেম লাইনে, প্যারালাল লাইনে যে অপর যেটা আছে, সেটি হচ্ছে
তোমার কে, সেটি হচ্ছে একজন নারী, মানে তার তার ইগো যদি এখানে একজন নারী হয় তাহলে ওই প্যারালাল লাইনের যেটা তোমার একেবারে তোমার লাস্ট যে ইয়ে আছে সেটি হচ্ছে কে, তার বোন। আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, যে তার বোন, তাহলে ওই বোনের সঙ্গে এখানে সমান চিহ্ন মানে আমরা ম্যারিজ বুঝাই এটা, ঠিক আছে। যে যখনই আমরা ইকুয়াল শেপটা ব্যবহার করি, ইকুয়াল যে সাইনটা ব্যবহার করি, তার অপোজিটে যেটা থাকবে সেটা হলো ম্যারিজ। তাহলে এই তোমার যে আছে তার বোন, ইগোর বোন হচ্ছে, বোনের তাহলে ইকুয়াল শেপ দিয়ে যেই পুরুষটা বোঝানো হলো সে হচ্ছে একজন পুরুষ। এখন তুমি আসো যে তাহলে ইগোর সাথে এই পুরুষের সম্পর্কটা কিভাবে আসলো, কিভাবে, ওই তার বোনকে দিয়ে। ওকে, এইটা হচ্ছে ব্যাপার, এখানে গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই ব্যক্তি কিন্তু তোমার কেউ ছিল না, এই ব্যক্তি তোমার কেউ ছিল না, কিন্তু হলো কখন, যখন তোমার বোনের মাধ্যমে আসলো। আর তার উপরে যেটা গেল এই যে সমান, এটা হচ্ছে ইগোর বাবা মা, দিস ইজ ফাদার অ্যান্ড মাদার। এইটা হচ্ছে, এইভাবে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করি। আসো তারপরে থার্ড জেনারেশনে যে কি হচ্ছে, ইগোর বোন, ইগোর বোনের কি হলো, কোনো একজন সে ইগোর বোন কোনো একজন পুরুষের সঙ্গে বিয়ে হলো, তারপরে এই যে তাদের দুইটা বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, এটা আমরা বোঝাচ্ছি ফিমেল অ্যান্ড মেল। এটা হচ্ছে যে তোমার মেল ফিমেল, তাদের বাচ্চা। তার মানে সেক্ষেত্রে ইগোর ক্ষেত্রে এরা কি হলো, এই যে থার্ড লাইনে গিয়ে ইগোর যে প্যারালাল লাইন, প্যারালাল লাইনে গিয়ে ইগোর বোন, তারপরে তোমার এটা হচ্ছে যে তারা, আমাদের বাংলাদেশে আমরা কি বলি ভগ্নিপতি, তাই না, যে দুলা ভাই বা ভগ্নিপতি ইত্যাদি। এখানে গিয়ে কি হলো, ভাগনা ভাগ্নি, তাই না, থার্ড জেনারেশন। আর তাহলে এখন তুমি আসো যে আমরা ধরে নেই যে এই যে এখানে যে আছে ইগোর যে তোমার ফাদারের তো যদি কিছু ভাই থাকতো, তার সঙ্গে তো ইগোর একটা রিলেশনশিপ থাকতো। আবার তার মাদারের যদি কিছু বোন বা ভাই থাকতো, তাদের সঙ্গে তো তার একটা রিলেশন। আবার সেই ইগোর তো আবার তোমার ফাদার মাদার আছে উপরের দিকে, ঠিক আছে। এইভাবে আমরা সমাজের মধ্যে এই রিলেশনশিপগুলো ব্যাখ্যা করে থাকি যখন আমরা বলি, এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল রিলেশনশিপ। এটা এখানে একটা বিশেষ ধরনের তোমার যে এই যে দেওয়া আছে, এটা এটা কিনশিপ প্যাটার্ন আছে সারা দুনিয়া, এত ইন ডেপথ তোমাদের এখন পড়ানো হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা তোমাদেরকে বলছি যে there are many kinds of, for example in western country there are 5 kinds of kinship terminologies, 5 pattern of kinship terminologies. এই যে pattern, one of them is Iroquois kinship relationship, Hawaii kinship relationship, coaquital kinship relationship. There are 5 kind of relationship, kinship relationship in western society. এগুলা all are related to western society, but eastern society, that means our society. So আগে তুমি এটা বুঝো, তারপরে আমি ওটা আবার পরে ব্যাখ্যা করব আমাদের সোসাইটিতে কেমন, ওয়েস্টার্ন সোসাইটিতে কেমন। এইটা হচ্ছে যে এভাবে কিন্তু আমরা এই কিনশিপ রিলেশনশিপ গুলোকে ব্যাখ্যা করি। এখন আসো যে তাহলে কিনশিপ রিলেশনশিপকে আমরা কিভাবে ডিফাইন করব, যে ইটস তুমি লক্ষ্য করো যে ইটস নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ, সোশ্যাল নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ। এটা কি, যে সামাজিক সম্পর্কের একটি জাল, সামাজিক সম্পর্কের একটি জাল। এবং সে কি ধরনের জাল, বেসড আইদার অন বায়োলজিক্যাল অর ব্লাড রিলেশন অর ম্যারিটাল রিলেশনশিপ। বায়োলজিক্যাল মিন্স কি, যে তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে, তারপরে তাহলে তোমার বাবার সাথে তোমার দাদার সাথে, তোমার মায়ের সাথে তোমার নানা নানির সাথে, অল আর বায়োলজিক্যাল অর ব্লাড রিলেশনস। বাট যখন তোমার ওই যে ম্যারিটাল রিলেশনশিপ হলো, তখন কি হচ্ছে, যে তোমার প্রথমে হচ্ছে যে তোমার মামারা, তোমার যে খালা আছে ইত্যাদি, তাদের সাথে তোমার বাবার রিলেশনশিপটা কিভাবে হলো, থ্রু দ্য ম্যারিটাল রিলেশনশিপ। বাট তোমার সাথে তোমার মায়ের বা তোমার খালার যে রিলেশনশিপ বা তোমার নানা বা নানির যে রিলেশনশিপ, ইজ থ্রু কে, ব্লাড রিলেশনশিপ। এইভাবে এটা কিন্তু এইভাবে তুমি এর গুরুত্বটা বুঝতে পারবা, তাহলে যে আইদার ইটস থ্রু ব্লাড রিলেশন অর থ্রু ম্যারিটাল রিলেশনশিপ। মূলত এই দুটা,
আর একটা আমরা বলি যে কনভেনশনাল রিলেশনশিপ, এটা আছে, তোমরা ওই যে শুনেছো যে আমাদের সমাজে আছে যে কি, যে তোমার ওই যে কি বলে পাতানো সম্পর্ক, আমরা এটা আমাদের সোশিওলজিক্যাল টার্মে এটাকে বলি ফিকটিভ রিলেশনশিপ অর কনভেনশনাল রিলেশনশিপ বলে, কাস্টমারি রিলেশনশিপ। অনেক সময় বলে না যে তোমার ভাই পাতানো বা ধর্মের ভাই বা ওই যে দোস্ত পাতানো বা ইত্যাদি, এইগুলাই যে এই ধরনের যে পাতায় মানে কি, ওটার কিন্তু একটা সোশ্যাল আগে কিন্তু ছিল, যে এরকম আনুষ্ঠানিকতা করে একজনের সঙ্গে আরেকজনের আত্মীয়তা, ভাই পাতানো হতো, বোন পাতানো ইত্যাদি একটা আনুষ্ঠানিক। এইগুলা এখন যত সমাজ যত মডার্ন হচ্ছে, এগুলা কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছে। এটা উই লেফট ইট ব্যাকওয়ার্ড as social as society progress onward, আমরা এগুলো পিছনে ফেলে দিচ্ছি। কিন্তু আসলে এক সময় এগুলো ছিল এবং এগুলোর কিন্তু খুবই গুরুত্ব ছিল সেই সময়, যে তোমার অনেক কিছুর ক্ষেত্রে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, তোমার যে যে সামাজিক যে তোমার বিভিন্ন ধরনের ফরমেশন অফ গ্রুপস, ফরমেশন, শেপ অ্যান্ড রিশেপ অফ গ্রুপস, এসবের ক্ষেত্রে কিন্তু এগুলোর খুব গুরুত্ব ছিল। যা হোক, তাহলে আমরা বুঝলাম কি যে কিনশিপকে আমরা কি বলবো, যে কিনশিপ হচ্ছে যে এ কাইন্ড অফ সোশ্যাল রিলেশনশিপ, এ নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ বেসড অন আইদার ব্লাড রিলেশনস অর ম্যারিটাল রিলেশনস, এর যে কোনো একটা দিয়ে তোমার সাধারণত এটা নির্ণয় করা হয়। এটি হচ্ছে যে মূলত এটা। তাহলে যখন আমরা বলি কিনশিপ ওয়ান কাইন্ড অফ, what does it mean? It mean a one kind of relationship, and there are many things related to the uh, kinship relations. Now যে তোমার let's move on, যে significance and importance of kinship relationship. So first আমরা এটাকে কি বলছি, যে এটা কি, যে ইটস অ্যাবাউট সেক্স এন্ড জেন্ডার। এটার সাথে কিন্তু তোমার এই যে তোমার যে সেক্স মানে হচ্ছে কি, যে মানুষের যে নারী পুরুষ ইত্যাদি, এটা জেন্ডারও নারী পুরুষ, বাট জেন্ডার যখন আমরা বলি তখন বোঝাই কি, যে তোমার সোশ্যাল রিলেশনশিপ। আর সেক্স যখন বায়োলজিক্যাল ক্যারেক্টারাইস্টিক্স, আই মিন যখন বায়োলজিক্যাল মানে কি, যে একজন নারী সন্তান জন্ম দিতে পারে, একজন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, দিস ইজ বায়োলজিক্যাল, দিস ইজ সেক্সুয়াল ক্যারেক্টার। আর যখন আমরা বলি যে একজন নারীর তোমার কি, যে সে খুব খুব ভদ্র হওয়া উচিত, সে কি হওয়া উচিত, যে একজন নারী তোমার বিনয়ী হওয়া উচিত, যদি এই ধরনের, যে তুমি যেটা এক্সপেক্ট করো তার কাছে অ্যাজ এ সোশ্যাল রোল, দিস ইজ জেন্ডার আইডেন্টিফিকেশন, জেন্ডার আইডেন্টিটি। সো যখন ওই যে সমাজে বলে যে মেয়েরা আচ্ছা কি বলে, যে আর্মিতে যাবে মেয়েরা, যুদ্ধ করবে, না না, ইট ইজ নট ম্যাচ টু দ্য ফিমেল। তো তোমার বাবা যদি তোমাকে বলে যে কি তাহলে তুমি আর্মিতে যাও, তোমার বাবা হয়তো সেটা, বা তোমার ফ্যামিলি হয়তো রাজি হবে না, কি জন্য, যে এটা মেয়েদের সাথে যায় না। আবার একজন ছেলেকে যখন ফার্স্ট চয়েস কি, যে আর্মি অর ইঞ্জিনিয়ার, মেয়ে যদি হয় যে শিক্ষক ইত্যাদি, এই যে এই ধরনের, যে আমরা যখন তার যে সোশ্যাল আইডেন্টিটির সঙ্গে তার সোশ্যাল রোলকে যখন আমরা ট্যাগ করি, যুক্ত করি, সেটিকে আমরা বলি কি, সেটি হচ্ছে যে তোমার কি বলে, যে জেন্ডার। তাহলে তোমার এই যে কিনশিপ রিলেশনশিপ, এটা এটা সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার রিলেশনশিপ, বোথ আর রিলেটেড টু দ্য কিনশিপ রিলেশনশিপ। এটার সাথে কি, ইটস রিপ্রোডিউস অ্যান্ড বোথ সেক্সেস টু রেয়ার চিলড্রেন। এটা কি করে, যে তোমার একটা হচ্ছে যে তোমার এই বোথ সেক্সেস টু রেয়ার চিলড্রেন। এখানে রেয়ার মানে কি, এখানে রেয়ার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এখানে রেয়ার মানে কিন্তু তোমার ওই যে দুর্লভ না, এখানে রেয়ার মানে লালন পালন করা, রেয়ারিং দ্য চিলড্রেন। তো এর মধ্য দিয়ে কি হয়, যে এই কিনশিপ রিলেশনশিপটা তোমার রিপ্রোডিউস, যে আমাদের এই যে সামাজিক সম্পর্কের মধ্যে যে পুরুষ নারীর যে অবস্থানটা, এটি কিন্তু নির্ধারিত হয়, এটি মূলত এই কিনশিপ রিলেশনশিপের সাথে খুব সম্পর্কিত। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটা পারিবারিক, পরিবারের সাথে সম্পৃক্ত, কারণ যত ধরনের কিনশিপ রিলেশনশিপ এটা কিন্তু ফ্যামিলি থেকে উদ্ভূত, ফ্যামিলি থেকে এটা শুরু। ফ্যামিলিকে তুমি যদি মাইনাস করে দাও, কোনো কিছুই তুমি খুঁজে পাবে না। এবং এর মধ্য দিয়ে আসলে কি হয়, যে এই কিনশিপ রিলেশনশিপ এটি কিন্তু তোমার এই সোশ্যালাইজেশন যে প্রসেস, সেখানে এটার অত্যধিক গুরুত্বপূর্ণ। থার্ড ওয়ান যেটা, সেটি হচ্ছে যে ইনহেরিটেন্স অ্যান্ড সাকসেশন।
আমরা যেটাকে বলি যে উত্তরাধিকার, এই উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে সব ধর্মে এটার কিন্তু খুব গুরুত্ব আছে। এটা অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য রিলিজিয়ন। যেমন আমাদের ইসলাম ধর্মে কি আছে, ইসলাম ধর্মে বলা হচ্ছে যে তোমার যে 10 ধরনের নারী পুরুষের মধ্যে বিবাহ হতে পারে না, এছাড়া পৃথিবীর সকল নারী পুরুষের মধ্যে বিবাহ হতে, মাত্র 10টা ক্যাটাগরি। এই 10 ক্যাটাগরি ছাড়া আর সকল ধরনের নারী পুরুষের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক সম্ভব। তাহলে এটা কিসের দ্বারা? এই যে কিনশিপ। হ্যাঁ, এটা কিছু উপরের দিকে আছে, ওই যে আমি তোমার আগে যে কিনশিপ যে তোমার যে গ্রাফ দেখালাম, ওই গ্রাফের মধ্য দিয়ে কিন্তু লাইনগুলো নির্ধারিত হয়। সাম পিপল আর ইন প্যারালাল, সাম পিপল আর ইন ভার্টিক্যাল শেপ আর ইন যে কেউ আছে যে তোমার যে প্যারালালি তারা তোমার যে একই লাইনে, মানে তোমার লাইনে কে আছে, তোমার চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার লাইন। তারপরে তোমার যখন বিয়ে হবে তোমার হাজবেন্ড বা ওয়াইফ ইত্যাদি, এগুলো সব হচ্ছে তোমার লাইন। কিন্তু তোমার উপর দিকে কোনগুলা আছে, তোমার চাচা, ফুপু, মামা, খালা, খালু ইত্যাদি। তার উপরে কারা আছে? তার উপরের লাইনে আছে তোমার যেটা গ্র্যান্ড প্যারেন্টস, যারা ওই যে দাদা, দাদার ভাই, দাদার তোমার দাদি, দাদির বোন, দাদির ভাইয়েরা ইত্যাদি। এটা থার্ড, তোমার যে ব্যাক থার্ড জেনারেশন। তো এই যে তোমার এই উপরে নিচে, ওই যে বললাম ইসলাম ধর্মে 10 ধরনের, আবার হিন্দু ধর্মে কি আছে, যে কোনো ধরনের কোনো ব্লাড রিলেশন, সেটা যত যেই পর্যায়েই হোক, সেইটা তোমার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সেটা উপরের দিকে হোক, ভার্টিক্যালি হোক, প্যারালালি হোক, তোমার তাদের মধ্যে বিয়েটি হতে পারবে না। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা কিন্তু তোমার যদি হয়, সেটি কিন্তু ওইভাবে সোশ্যালি এখন এখন তোমার যে সমস্ত যে আমাদের যে তোমার সিভিল ল আছে, সিভিল ল, সেই সিভিল ল ইট ইজ অ্যাকসেপ্টেড, বাট তোমার যে তোমার এই যে রিলিজিয়াস যে কাস্টম, অ্যান্ড এই রিলিজিয়াস কাস্টম ইট ক্যান নট অ্যাকসেপ্টেড ইন দ্য রিলিজিয়াস কাস্টম অর ট্র্যাডিশন। সো এটা হচ্ছে একটা জায়গা যে তোমার যে এই রিলিজিয়াস যে তোমার যত ধরনের প্র্যাকটিস আছে, এবং এটা কিন্তু ডিটারমাইন হচ্ছে খুব, কিন্তু এই যে তোমরা দেখো যে চাচাতো, মামাতো, ফুফাতো, ভাই বোন ইত্যাদি আরো যত ধরনের আছে ইসলাম ধর্মে, এগুলো তোমার সব পারমিটেড, বাট ইট ইজ নট পারমিটেড ইন হিন্দু রিলিজিয়ান। সো এইগুলা হচ্ছে যে তোমার এই ইম্পর্টেন্স অফ কিনশিপ রিলেশন। তারপরে তোমার কি আছে, যে ইটস মেড লার্জার গ্রুপস ফর্ম ফ্যামিলি ডিসেন্ট। ডিসেন্ট মানে কি, এই যে তোমার চাচাতো, তো তোমার পরে তোমার যারা তোমার চাচাতো ভাই বোন হ্যান ত্যান, মানে যত আছে যে তোমার বংশের, যেটা আমরা বলি বাংলাদেশে যেটাকে বলে যে বংশ বা গোষ্ঠী, এইগুলা হচ্ছে যে তোমার, এবং সেগুলা কি, সেগুলোর অনেক ফাংশন আছে, সেগুলো আমরা যে specifically point to point I will explain to you later on, বাট এইগুলো হচ্ছে যে এটার মেইন দিক, যেটা থেকে তারপরে ওই যে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, যেটা এই প্রপার্টির সাথে এটা অনেক, যে হিন্দু তোমার যে ইনহেরিটেন্স ল আছে, সেই লতে তোমার কি যে এক সময় ছিল যে তোমার কি, যে ওই যে এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি তোমার প্রপার্টি কিভাবে তোমার এটা সাকসেশন হতো, যে এক এক ইয়ে থেকে আর একটা হিন্দুদের মধ্যে একটা তোমার ওই জয়েন্ট ফ্যামিলি, একটা ওদের একটা ইয়ে আছে, নীতি, তোমার একটা আইন আছে, সেটি হচ্ছে যে তোমার তোমার এক পরিবারের যত সম্পত্তি পরবর্তীতে যখন ওটা সাকসেসর নেবে, তখন ওই পরবর্তীতে যতজন সন্তান আছে তাদের মধ্যে যে বড়, সে কিন্তু ওইটার সাকসেসর হবে, লিগ্যাল সাকসেসর। সবাই ওটা ভোগ করতে পারবে, কিন্তু লিগ্যাল সাকসেসর হবে যে বড় ছেলে, যে সে মাত্র, আর কেউ কিন্তু এটা সম্পত্তির মালিক হবে না, এবং ওটা বিক্রি করতে পারবে বা ট্রান্সফার করতে পারবে শুধুমাত্র পরবর্তী জেনারেশনের যে বড় ছেলে সে। এটা একটা ল ছিল, যদিও ইন্ডিয়াতে এটা সংশোধিত হয়েছে, এখন যে সিভিল ল করা হয়েছে, যে জেনারেল ল করা হয়েছে, সবার জন্য একই ধরনের আইন, তখন এটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ছিল, এমনকি ব্রিটিশ আমলে কিছুদিন আগেও ছিল। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কিনশিপ রিলেশনশিপ। এখন এই যে একটা জিনিস আমি তোমাকে যখন এটা বলেছি, তখন একটা তোমাদের কিন্তু বলা হয়েছে, সেটা হচ্ছে যে কি বললাম, যে তোমার যে এই যে মামা, আমি বললাম যে ভাগনা, ভাগ্নি, চাচা, মামা, ফুপু টুপু, হ্যান ত্যান। তো এই যে আমরা যেভাবে আমাদের আত্মীয় স্বজনকে এই নানা নামে ডাকি, এই নামগুলোকে বলে কিনশিপ টার্মস। কিনশিপ টার্মস এর টোটাল এই জিনিসটা নিয়েই প্রচুর পড়াশোনা আছে, বিশেষ করে অ্যানথ্রোপোলজিতে। এই হোল কিনশিপ টার্মসকে একত্রে বলে কিনশিপ টার্মিনোলজি।
কিনশিপ টার্মিনোলজি, যে কোন পর্যায়ের কোন স্তরের আত্মীয় স্বজনকে কি নামে ডাকা হবে, দিস ইজ কল্ড কিনশিপ টার্মিনোলজি। এবং সারা পৃথিবীতে বিভিন্ন সিভিলাইজেশন, দেয়ার আর so many cultures, civilizations, religions, they have the different and distinctive type of kinship terminology. This is curious. This is interesting that there are many kind of kinship terminology over the world, এবং এটার কিন্তু অনেক সিগনিফিকেন্স আছে, খুব গুরুত্বপূর্ণ। তো এটাকে আমরা অ্যানথ্রোপোলজিস্টরা ওভারঅল সারা পৃথিবীতে এটাকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ক্লাসিফিকেটরি কিনশিপ টার্মস বা টার্মিনোলজি অ্যান্ড ডিসক্রিপটিভ টার্মস অ্যান্ড টার্মিনোলজি। এখন ক্লাসিফিকেটরি কোনটা, যে শ্রেণীগত বা শ্রেণী বিন্যস্ত, আর একটা হচ্ছে যে ডিসক্রিপটিভ বর্ণনামূলক। একটা হচ্ছে যে শ্রেণীমূলক, আর একটা হচ্ছে বর্ণনামূলক। এখন এই যে তাহলে ক্লাসিফিকেটরি কোনটা, যে তোমার there are same term for all parallel groups members, অর্থাৎ একই লাইনের ওই যে ওটা, এই জন্যই কিন্তু আমি তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকে কিন্তু ওটা নাই, ওই ধরনের কোনো তোমার যে গ্রাফ বা এইসব কিছু নাই, কিন্তু আমি ইচ্ছা করেই তোমাদের দেখালাম সেটা তোমরা যাতে ভালো বুঝতে পারো। ওইখানে যে প্যারালাল লাইন দেখালাম, ওই প্যারালাল লাইনে একই লাইনের সকল সদস্যকে একই নামে ডাকা হবে, প্রত্যেকের একই নামে ডাকা হবে। ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? যেমন তোমার এই যে আমরা আমাদের এখানে কি বলছি, যে তোমার ফুপুর ছেলেকে তোমার কি হচ্ছে, তোমার মামার ছেলে তোমার কি হচ্ছে, তোমার খালার ছেলেকে তুমি কি বলছো। There are different distinctive terms for every person, but in Western country there are only single name for a parallel group. ওই প্যারালাল গ্রুপে ওই লাইনে যারা আছে তাদের, এই জন্যই তোমরা দেখো যে আসলে পশ্চিমা সমাজে কিন্তু যে তোমার চাচাতো মামাতো খালাতো ভাই এর কোনো টার্ম নাই, কিন্তু পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজেই নেই। এই জন্য আমরা কি বলি যে ওখানে শুধুমাত্র তোমার কি ব্যবহার করি, কাজিন, অল আর কাজিন। তোমার সে ফুপুর ছেলে হোক, সে তোমার তোমার খালার ছেলে হোক, সে তোমার কি বলে যে তোমার চাচার ছেলে হোক, সে তোমার মামার ছেলে হোক, আরো 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 অল আর কাজিনস। বাট তোমার আমাদের এখানে কি যে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। দিস ইজ যে তোমার এটা হচ্ছে যে তোমার তাহলে ডিসক্রিপটিভ যে রুলস আছে, যে টার্মিনোলজি আছে, তাহলে কিনশিপ টার্মিনোলজি, এটাকে আমরা বলি জ্ঞাতি সম্পর্কের শব্দাবলী বা টার্মিনোলজি। এই জ্ঞাতি সম্পর্কের টার্মিনোলজিতে তাহলে কি হচ্ছে, যে তোমার দুই ধরনের, ডিসক্রিপটিভ অ্যান্ড ক্লাসিফিকেটরি একই লাইনের একই পর্যায়ের সকল আত্মীয়কে একই নামে ডাকা হবে, আর একই লাইনের একই পর্যায়ের সকল আত্মীয়কে একই নামে ডাকা হবে। আর ডিসক্রিপটিভ হচ্ছে যে প্রত্যেক জনের আলাদা আলাদা নাম আছে। তাহলে আমাদের বাংলাদেশে যেটা আছে সেটাকে কি বলা যায়, নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লেখো বাংলাদেশে যেটা আছে সেটা এই দুইটার কোনটার মধ্যে পড়ে। তবে কমেন্টস বক্সে তোমরা লিখতে থাকো, আমি দেখব। এখন তাহলে যেটা আছে যে তোমার তাহলে বাংলাদেশে যে তোমার একটা জিনিস তোমরা দেখো যে উত্তরাঞ্চলে এটা মূলত আছে। উত্তরাঞ্চলে বলা কি যে তোমার চাচাকে কি বলে, বড় চাচাকে বলে বড় আব্বা, ঠিক আছে। আবার এই যে তোমার এরকম, তাহলে এটা আবার কিন্তু কিছুটা কিসের গন্ধ আছে, এটা 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 কিসের গন্ধ আছে, যে যখন এই যে বড় আব্বা বলে, মেজো আব্বা বলে, এটা তাহলে কিসের? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে একজন জিজ্ঞেস করেছে কি, আমি কমেন্টস বক্সে দেখতে পেয়েছি, চাচা কাকা শ্যালক শালিকা কাল্পনিক বন্ধন। নো, ইটস অ্যাবসার্ড, এটা হতেই পারে না। চাচা কাকা এগুলো কাল্পনিক নয়, এগুলো তো সব ডাইরেক্ট তোমার কিনশিপ রিলেশন, এগুলো ব্লাড রিলেশন। চাচা শ্যালক শালিকা এটা ম্যারিটাল থ্রু দ্য ম্যারিটাল রিলেশনশিপ, বাট চাচা কাকা ব্লাড রিলেশন। আমি তোমাদের বলেছিলাম যে এই যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বলা হয় যে তোমার বড় আব্বা ছোট আব্বা, বড় মা ছোট, এইটা কোনটার মধ্যে পড়বে, আইদার ক্লাসিফিকেটরি অর ডিসক্রিপটিভ। এটা কোনটার মধ্যে কেউ কি একজন লিখেছে ইমরান, থ্যাংক ইউ। ইমরান লিখেছে ডিসক্রিপটিভ,
বড় আব্বা, ছোট আব্বা ইত্যাদি। নো, আব্বা বললে তো তোমার বাবার লাইনে চলে গেল। ইট ইজ কাইন্ড অফ, ইট ইজ সর্ট অফ ক্লাসিফিকেটরি, বাট অল অ্যাবাউট বাংলাদেশি রিলেশনশিপ ইজ ডিসক্রিপটিভ, অল অ্যাবাউট। এই যে আমি বললাম যে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। সো এই ইউজুয়ালি নট অনলি দ্যাট ইন বাংলাদেশ, ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা ইউজুয়ালি ইট ইজ descriptive, but in Europe, North America and South America it is classificatory. সেখানে কি একই লাইনের, ওই যে বললাম যে বাপের ভাইকে তারা কিন্তু বাবাই বলে, তারপরে তোমার মায়ের বোনদেরকে তারা সব তোমার, নট অনলি দ্যাট, তুমি এখানে থেমে গেলে কিন্তু চলবে না। ওরা কি করে যে ওরা তোমার এই যে সম্পত্তি যখন তোমার এই যে যাদেরকে বাবা বলে, ওরা সবাই মারা গেলে বা যাদেরকে মা বলে ওরা মারা গেলে তাদের সব সম্পত্তি কিন্তু যারাই মা ডাকে তারা সবাই পায়। ইটস ইন্টারেস্টিং। তুমি কি চিন্তা করে দেখেছো যে শুধু এই ডাকের মধ্যে কত ইম্পর্টেন্স, যে ওদের যাদেরকে তারা বাবা বলে প্রত্যেকে মারা গেলে তাদের সব সম্পত্তি যারা তাদেরকে বাবা ডাকে তারা সবাই পায়, অথবা মা ডাকে তারা সবাই পায়। সো ইট ইজ ইম্পর্টেন্ট। তোমার খালি এইটা শুধু আত্মীয়তার সম্পর্কের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। নাও লেটস মুভ অন। আমরা দেখব যে এরপরে তোমার কি আছে আমাদের, যে এইটার ফাংশন এন্ড ইম্পর্টেন্সটা আমরা একটু আলোচনা করব, যে এটা আসলে কতটা আমাদের সমাজ জীবনে কতটা ইম্পর্টেন্ট, ফাংশন এন্ড ইম্পর্টেন্স। প্রথম আমরা বলি কি যে সোশ্যাল ইম্পর্টেন্ট। প্রথমে বললাম কি, আমি বলেছি দেখো সলিডারিটি, সোশ্যালাইজেশন, কোঅপারেশন, ম্যারেজ, স্ট্যাটাস, মেইনটেনেন্স। প্রথমে আসো সলিডারিটি। আমরা যখন ওই মনে আছে যখন তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম, সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলাম, দুর্খাইমের তত্ত্ব পড়িয়েছিল ম্যাডাম, তখন কি পড়িয়েছিল যে তোমার সোশ্যাল সলিডারিটি, কয় ধরনের সলিডারিটি, যে তোমার মেকানিক্যাল সলিডারিটি অ্যান্ড কি বলেছিল যে তোমার এই সমস্ত। তো তাহলে তোমার এখন তুমি আসো সলিডারিটি মানে কি, যে ঐক্য, সংহতি, সমাজের মধ্যে মানুষের মধ্যে পারস্পরিক সংহতি। তো এখন তোমার এই যে একই বংশের যারা বলে কি যে আমরা সবাই মোল্লা বংশের, আমরা সবাই সৈয়দ বংশের ইত্যাদি ইত্যাদি, তারা সলিডারিটি ফিল করে নিজের মধ্যে, মানসিক একটা মনের দিক দিয়ে একটা ঐক্য ফিল করে। শুধু তাই না, গ্রাম অঞ্চলে, শহরেও এটা আছে, শহরে যে নাই তা না, যে যখন তোমার এটা সেটা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন, আমরা যখন ছাত্র ছিলাম রাজশাহী শহরে, আমরা শুনতাম দরগাপাড়ার কথা, মানে দরগাপাড়ার ছেলে পেলে কোথাও গিয়ে তোমার ওই যে কিছু কিছু করলে টলে সব চলে যেত একসাথে, মানে ওদের মধ্যে সলিডারিটি খুবই স্ট্রং ছিল। সো দিস ইজ যে কি জন্য, যে তারা সবাই পরস্পরের কোনো না কোনো ভাবে আত্মীয়, কেউ কারো চাচাতো ভাই, মামাতো ভাই, হ্যান ত্যান, এটা সেটা। সো এই সামাজিক যে ঐক্য, যে সংহতি, সেটার ক্ষেত্রে এই কিনশিপ রিলেশনশিপ খুব একটা গুরুত্বপূর্ণ। যখন কেউ বিপদে পড়ে সবাই এগিয়ে যায়, বা মারামারি করবে সবাই একসাথে ইত্যাদি ইত্যাদি। দিস ইজ সলিডারিটি। তারপরে সোশ্যালাইজেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন সোসাইটি। যে তোমার কি হচ্ছে, তুমি হয়তো একটা ভুল কাজ করেছো, তখন তোমার চাচা তোমাকে বলছে সি সি এই বাড়ির ছেলে হয়ে তুমি এই কাজ কিভাবে করলে, কিংবা তোমার ফুপু তোমাকে বলছে এই বাড়ির মেয়েরা কখনো, দিস ইজ সোশ্যালাইজেশন। তার মানে তুমি তোমার চাচা, তোমার দাদা, তোমার বাবার কাছ থেকে তুমি কিন্তু শিখছো সবাই, এবং তারা তোমার উপর এক ধরনের কর্তৃত্বও কিন্তু করে, তোমাকে কন্ট্রোলে তাদের একটা রোল আছে, যে তারা তোমার আচরণ তোমার নিয়ন্ত্রণ করে। তুমি রাস্তায় যে অনেক সময় যায় না, যে কিছু ছেলে মেয়েরা তোমার বকে যায়, যে বিড়ি টিড়ি খায় হ্যান ত্যান, তো এখন চাচাকে যদি দেখে তো ভয় পায়, দৌড়ে পালিয়ে চলে যায়। কিংবা হয়তো সে একটা কিছু করছিল যেটা সাধারণত নিজের চাচা বা মামা দেখলে সে সেখান থেকে সরে যায়। দিস ইজ যে, তারপরে আমরা দেখেছি যে শুধু তাই না, কোনো বাচ্চারা হয়তো তোমার এমন কিছু কাজ, যে মারামারি করতে গেছে দল ধরে এক জায়গায়, কিন্তু সেদিক দিয়ে তার একজন মামা বা চাচা যাচ্ছিল, তখন যার মামা বা চাচা যাচ্ছে অন্তত সে সেখান থেকে পালিয়ে যায়, যে কেন, যে তার বাবা বা চাচা বা কেউ একজন দেখে ফেললে খুব অসুবিধা। দিস ইজ, এটা কি রোল প্লে করলো এখানে, তার তোমার সোশ্যালাইজেশনের ক্ষেত্রে, তার আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তাকে কিভাবে সমাজের মানুষের সঙ্গে কথা বলতে হবে সেটির ক্ষেত্রে এখানে একটা, আমরা যেটা করেছি ছোটবেলায়, যেখানে বাবা বা চাচা কথা বলছে আমরা কিন্তু বলছি না, সেটা সোশ্যাল ইস্যুতে, পলিটিক্যাল ইস্যুতে বা আদার্স কোনো ইস্যুতে। তার মানে হচ্ছে কি, যে এটা সোশ্যালাইজেশন, তুমি শিখছো, দেখছো যে ওরা কিভাবে করে, তুমি সেভাবে করার চেষ্টা করছো, ফলো করছো। নট অনলি দ্যাট, দে ইম্পোজ দেয়ার বিহেভিয়ারাল প্যাটার্ন অন ইউ when you are interacting with other people in the situation of society or perspective of society. So this is very very important. তারপরে কোঅপারেশন, ওই যে বললাম যে একজন এগিয়ে আসছে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে, কিংবা আদার্স
এই সমস্ত সকল ক্ষেত্রে তোমার একজন বিপদে পড়েছে, তোমার কোনো এক আত্মীয় চিকিৎসার তার অত টাকা পয়সা নেই, তখন আত্মীয় স্বজনরা জোগাড় টোগাড় করে বিভিন্ন জনের কাছে ফোন করে যে টাকা জোগাড় করে তাকে ব্যবস্থা করে দিচ্ছে। দিস ইজ যে কোঅপারেশন। ম্যারেজের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার এখানে সবাই রোল প্লে করে যে তোমার অমুক জায়গায় কোনো মতেই বিয়ে হতে পারে না, হয়তো তোমার কোনো ওই যে রিলেশনশিপ টিপ হ্যান ত্যান এগুলো আছে, তখন কেউ একজন এসে তো তার বাবাকে বলে যে এরকম তোমার মেয়েকে দেখলাম কি ছেলেকে দেখলাম অমুকের সাথে, এটা তো হতে পারে না, আমরা অমুক তারা। দিস ইজ ম্যারেজ। ম্যারেজ হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন কিনশিপ রিলেশনশিপ। তারপরে যে হিন্দু সমাজের কথা তো আমি বললাম যে সেখানে কোনো ধরনের কিনশিপ রিলেশন থাকলে সেখানে কিন্তু বিয়ে হতে পারে। স্ট্যাটাস মেইনটেনেন্স, ওই যে স্ট্যাটাস কোনটা, যে এই বংশের ছেলেরা বা এই বংশের মেয়েরা বা এই ধরনের এই ফ্যামিলির ছেলে এই ধরনের কাজ করতে বা তাদের এইভাবে চলা উচিত, তারা যখন বাইরে যায় এই ধরনের পোশাক আসে, তারা আস্তে কথা বলে, তারা মেপে মেপে কথা বলে, তারা যুক্তি দিয়ে কথা বলে। দিস ইজ যে যারা হাই সোশ্যাল স্ট্যাটাস তোমার বিলং করে যে সমস্ত লোকজন, তারা এইভাবে যে কি। আর তোমার যখনই একজন চেঁচিয়ে কথা বলছে কিংবা নোংরা ভাষায় কথা বলছে, তখন আমরা বলি কি যে সে হি অর শি মেবি কামস ফ্রম দ্য লোয়ার ক্যাটাগরি অফ দি সোসাইটি, সমাজের নিচু স্তর থেকে এসেছে। দিস ইজ যে স্ট্যাটাস মেইনটেনেন্স, যে এভাবেই তোমার হয়। দেন ইকোনমিক ইম্পর্টেন্স, ইকোনমিক ফাংশন, যে তোমার ল্যান্ড শেয়ারিং এর কথা, বিশেষ করে ইকোনমিক ফাংশনের দিক দিয়ে তোমার এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ ট্র্যাডিশনাল সোসাইটিগুলো, এগ্রিকালচারাল সোসাইটিগুলোতে, তোমার ফিউডাল সোসাইটিগুলোতে, যেখানে তোমার যে কৃষিভিত্তিক সমাজ বা তোমার যে সমস্ত কি বলে যে তোমার ট্র্যাডিশনাল সোসাইটি, ঐতিহ্যগত সমাজ, যারা এখনো খুব আধুনিক, সেই সব সমাজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ল্যান্ড শেয়ারিং, যে একজন জমি বিক্রি করবে, প্রথম দেখে কি যে আমার ভাই বোন, আমার বংশের, আমার চাচা ইত্যাদি তারা কেনে কিনা, তারপরে, কারণ জমিটাকে দেখা হয় এটা স্ট্যাটাস সিম্বল হিসেবে, সমাজে একটা মর্যাদার প্রতীক হিসেবে, আমাদের অন্তত আমাদের সমাজে। তখন কি করে যে তোমার আগে যে নিজের বংশের কেউ কেনে কিনা, যদি না কেনে তখন অন্যের কাছে বিক্রি করে। তারপরে তোমার যে জমি বর্গা দেবে, তখন কি যে আগে নিজের আত্মীয় স্বজন দেখে, তারপরে ইত্যাদি। অ্যাসিস্ট্যান্স ইন নিড, যে ওই যে যখন তোমার নানা ধরনের প্রয়োজন, আগে তো এখন তো তোমার সমাজে ব্যাংক আছে, লোন আছে ইত্যাদি, এনজিও থেকে, কিন্তু যখন এসব ছিল না তখন মানুষ তাদের সকল প্রয়োজনে, বিশেষ করে ফিনান্সিয়াল নিডের সময়, তারা কিন্তু প্রধানত তাদের আত্মীয় স্বজনের কাছেই দিত। ক্রেডিট, লোন, যেটা আমি বললাম যে এখন ব্যাংক ট্যাঙ্ক আছে, এনজিও ইত্যাদি, কিন্তু যখন এগুলো ছিল না তখন কিন্তু একমাত্র only one sources of credit and debit in the society. All kinds of loans depends on kinship relationship. লেবার অ্যাপয়েন্টমেন্ট, যখন ওই যে হয়তো সেটা যে তোমার কারখানাতেই হোক আর সেটা তার জমিতেই হোক, যখন সে এই লেবার শ্রমিক নিয়োগ দেবে, তখন কিন্তু সে তোমার আগে আত্মীয় স্বজন পরিচিত লোকজনকে খোঁজে, তারপরে অন্যদেরকে। সো দিস ইজ দ্য ইকোনমিক ইম্পর্টেন্স আর ইকোনমিক ফাংশন আর ইকোনমিক রোল অফ কিনশিপ রিলেশন। দেন পলিটিক্যাল, এইটা এখনো স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট, যে কেউ যখন নির্বাচন আইদার ইন লোকাল ইনস্টিটিউশন, লোকাল গভর্নমেন্ট, অর ইন ন্যাশনাল ইনস্টিটিউশন আর ন্যাশনাল গভর্নমেন্ট, যে যেটা জাতীয় সংসদ সংসদ হ্যান ত্যান, আর লোকাল ইনস্টিটিউশন কোনগুলো, যে এইসব কাউন্সিলর, চেয়ারম্যান হ্যান ত্যান, তোমার সিটি কর্পোরেশন, তারপরে ওই যে কি বলে যে মিউনিসিপ্যালিটি, ইউনিয়ন পরিষদ, এসব হচ্ছে কি যে তোমার লোকাল গভর্নমেন্ট। তো এই লোকাল গভর্নমেন্টের যখন কেউ ইলেকশন করে বা তোমার সেটা ন্যাশনাল ইলেকশন হোক, তখন কি যে সব আত্মীয় স্বজন খুঁজতে থাকে, তারা একটু কাজ করবে সহানুভূতি, তারা আবার তাদের আত্মীয় স্বজন দিয়ে, এগুলা যারা খুব চালাক ক্যান্ডিডেট আমি দেখেছি যে সমস্ত ধরনের আত্মীয় স্বজনের লিস্ট করে তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করে যে ভোট যেন দেয় বা তার জন্য যেন কাজ করে। এবং একজন আত্মীয় যখন কাজ করবে সে তো টাকা চাইবে না, বাট একজন অন্যকে যখন সে ভোটের জন্য নিয়োগ দেবে, সে শুধু টাকা নেবেই না, আবার বেশি করে নেবে, ফাঁকি দিয়ে নেবে। সে 10 টাকা খরচ করে বলবে যে আমি 20 টাকা, কিন্তু একজন আত্মীয় তো কোনো টাকা পয়সা না নিয়েই তোমার কাজ করে দিতে পারে। সো দিস ইজ দ্য তোমার এই পলিটিক্যাল রোল। গ্রুপ ফরমেশন, সমাজের মধ্যে নানা ধরনের গ্রুপ থাকে এবং সেই গ্রুপগুলো ফর্ম অ্যান্ড রিফর্ম হয়, সেগুলো শেপ অ্যান্ড রিশেপিং, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। অ্যান্ড ইন দিস প্রসেস দ্য কিনশিপ রিলেশনশিপ প্লে এ ভাইটাল রোল ইন দ্য সোশ্যাল প্রসেস। যে তোমার এই যে তোমার লিডারশিপ, কেউ একজন নেতা হবে, তখন সে চায় কি যে তার গ্রুপ থেকে যেন সে নেতাটা দিতে পারে। ট্রাইবাল ফরমেশন, ট্রাইব, যে আগে তোমরা শুনেছো যে অমুক ট্রাইব, অমুক উপজাতি ইত্যাদি ইত্যাদি, এসব পুরোটাই তোমার নির্ভর করে। এই তোমার এই যে বললাম না যে তোমার টার্কি একটা সাম্রাজ্য স্থাপন করেছিল কারা,
যে এই কিত অ্যান্ড কিন, যে আত্মীয় স্বজনরা মিলে। তারপরে তোমার এই একটা উপজাতি, মূলত একটা উপজাতি। তারপরে তোমার এই যে মোগল, আমরা যেটা বললাম যে সাম্রাজ্য স্থাপন করে, একটা নেশন, অনেক অনেক ট্রাইব আছে যে তারা শেষ পর্যন্ত কি একটা নেশনে পরিণত হয়েছে। আমরা তাদের হিস্ট্রি আলোচনা করে দেখেছি, যেটা আমাদের বাংলাদেশে এখানে মূলত পিপল আর মিক্সড ইন রেশিয়াল ব্যাকগ্রাউন্ড। এখানে রেশিয়াল ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানকার মানুষের, কিন্তু পৃথিবীর অনেক অঞ্চলে আছে যে মানুষের সবাই একই ধরনের বংশধারা থেকে, চেচেন বলে না যে তোমার এই যে তোমার ওরা কিন্তু দাবি করে যে তারা একই ধরনের উপজাতি থেকে এসেছে, একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে। সো নেশনস বিল্ড আপ হতে পারে বেসড অন ইলেকট্রাল রোল, যেটা আমি আগেই বলে ফেলেছি যে তোমার নির্বাচনে এটার খুব গুরুত্ব থাকে এবং সবাই চেষ্টা করে এটাকে ইউটিলাইজ। এটা যে শুধু তোমার খুব মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এটার প্রভাব কম, কিন্তু আমাদের মতো সমাজগুলোতে এখনো আছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে বাংলাদেশ, তোমার এখন তুমি শ্রীলঙ্কার কথা জানো যে তোমার শ্রীলঙ্কার এখন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার বোথ আর কাম ফ্রম সেম ফ্যামিলি, মানে কি দুই ভাই, তারা দে আর সিবলিং, তারা তোমার দুই ভাই এখন প্রাইম মিনিস্টার। এবং তার মানে কি যে ওখানে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এরা বিশ্বাস করে না আর কাউকে, আর কোনো মানুষকে বিশ্বাস করে না। যা আমি, কারণ কিছুদিন আগেই তোমার শ্রীলঙ্কাতে কি গেছে যে প্রাইম মিনিস্টার এন্ড যে প্রেসিডেন্ট তারা মারামারি করেছে। মারামারি বলতে আমি এখানে বোঝাচ্ছি যে দে আর ইন ক্লাশেস অফ ইন্টারেস্ট টু টু রান দি কান্ট্রি। সো এই যে ক্লাশেস অফ ইন্টারেস্ট, তারা মনে করছে যে ভাই ভাই হলে এটা হবে না, যে প্রাইম মিনিস্টার মনে করছে যে আমাকে বেশি ক্ষমতা দেখাতে হবে বা হ্যান ত্যান, আবার প্রেসিডেন্ট মনে করেছে না আমাকে, আবার মনে করছে যে প্রাইম মিনিস্টার যা করছে আমার ক্ষতির জন্য করছে, প্রেসিডেন্ট মনে করছে। তো পরে এটা সমাধান কিভাবে করা যায় ঠিক করলো যে ঠিক আছে, প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট বোথ আর কাম ফ্রম সেম ফ্যামিলি, দে আর দ্য সিবলিং। সো এই যে ব্যাপার, বোথ আর দ্য আউটকাম অফ সেম ফ্যামিলি, যে তার মানে এই যে এটার কিন্তু তোমার এটা। তারপরে এখানে তুমি এই যে পাকিস্তানে দেখতে পাচ্ছ যে ওই যে পিপলস পার্টি একটা ছিল, ওটা তোমার মিস্টার জুলফিকার আলী ভুট্টো, ওটা তোমার ফাউন্ডার। দেন হিজ ডটার বেনজির ভুট্টো, দেন হিজ সান বিলওয়াল ভুট্টো। বিলওয়াল ভুট্টো যখন আসে ওই পার্টির যখন প্রেসিডেন্ট, ইটস এ বিগ পলিটিক্যাল পার্টি পিপিপি, এবং তার যে প্রেসিডেন্ট হলো সে তখন তার বয়স মাত্র সম্ভবত 21 বছর। হি হ্যাজ দি ফাদার এন্ড হি ইজ এবল টু রান দ্য পার্টি, বাট তাকে কিন্তু দিল না, কারণ এখানে আনুগত্যটা কার উপরে, ওই ভুট্টো পরিবারের উপর। বিকজ অফ দিস, যে এখানে দেওয়া হলো কাকে, যে বেনজির ভুট্টোর যে ছেলে, বয়স কম একেবারে 21-22 বছর বয়স, বিলওয়াল ভুট্টো, তাকে দেওয়া হলো প্রেসিডেন্ট, আর তাকে করা হলো, তার বাবাকে করা হলো কো চেয়ারম্যান। সো দিস ইজ দ্য পলিটিক্যাল ইম্পর্টেন্স, এবং এইটা যত ট্র্যাডিশনাল সোসাইটি তত বেশি। আমাদের ইন্ডিয়াতে তুমি দেখতে পাচ্ছ যে মিস্টার মতিলাল নেহরু, হু ওয়াজ মতিলাল নেহরু? মতিলাল নেহরু ওয়াজ দ্য ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার অফ Congress party Indian. Then Motilal Nehru's inheritor, his son, became the president of Congress, Mr. Jawaharlal Nehru. 1947 থেকে একেবারে তোমার until his death, he was the prime minister of India. Then his daughter Indira Gandhi, then his Indira Gandhi's son Rajiv Gandhi, then his wife, then his son Mr. Rahul Gandhi. So this is the inheritance, and the successor become. And what do you find there exotic or something interesting? That is the political loyalty, not only that towards the leader, his capacity, his leadership, but the clan, okay, the বংশ একেবারে। এখন তো নাই, তোমার জওহরলাল নেহেরু তো নাই, কিন্তু আসলে আনুগত্য করা হচ্ছে রাহুল গান্ধীকে। কেন পার্টি প্রেসিডেন্ট করা হচ্ছে? যে বিকজ অফ জওহরলাল নেহেরু। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ কিনশিপ রিলেশনশিপ। এইটা তোমার যত ট্র্যাডিশনাল সোসাইটি তত, তোমাকে শ্রীলঙ্কার কথা বললাম, বা তোমার পাকিস্তানের কথা বললাম, ইন্ডিয়ার কথা বললাম। সো দিস আর দ্য পলিটিক্যাল ইম্পর্টেন্স অফ যে তোমার কিনশিপ রিলেশনশিপ। সো this is all about kinship relationship. Now I want to finish this chapter. From when we started from marriage first, then
we moved forward family, then we moved forward kinship relationship. Now I review for you from very beginning. uh, uh, okay, let's move on. uh, Marriage, what is the main points of marriage? Kind of marriage, please remember kind of marriage, and function of marriage in the society. ফাংশন অফ ম্যারেজ কি, যে তোমার এটা মূলত দুইটা জিনিস তোমরা মনে রাখবা, দুইটা জিনিস বিশেষ করে মনে রাখবা, যে একটা হলো যে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, আর একটা হচ্ছে যে লিগালাইজেশন or determine the inheritance of children and determine their social identity. এই তিনটা জিনিস মনে রাখবা বিয়ের ক্ষেত্রে, যে সোশ্যাল ইম্পর্টেন্স। একটা হলো যে সমাজে সন্তানের পরিচিতি নির্ধারণের জন্য ম্যারেজটা ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে যে সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণের জন্য বিয়েটা ইম্পর্টেন্ট। থার্ড ওয়ান হচ্ছে যে তোমার রেগুলারাইজেশন, এই কথাটা কিন্তু মনে রাখবা, রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, বায়োলজিক্যাল স্যাটিসফ্যাকশন। Three things here. First, determine the identity of children, offspring. Number two, determine the inheritance. Number three, legalization of sexual satisfaction or regularization of sexual relationship. এই তিনটা জিনিস বিয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কাইন্ড অফ ম্যারেজ আমি এদিকে যাচ্ছি না। নাও ফ্যামিলি তাহলে আমরা কি বলেছিলাম? ইটস আ সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ইনস্টিটিউশন বেসড অন ম্যারেজ, ফর্মড অন ম্যারেজ। কিসের? বিয়ের মাধ্যমে যেটা তৈরি হয়, যেটা সৃষ্টি হয়, সেটা ইটস ওল্ডেস্ট ইনস্টিটিউশন অফ দ্য সোসাইটি, ইটস নিউক্লিয়াস অফ দি সোসাইটি, এটি মনে রাখবে। তারপরে হচ্ছে যে ক্যারেক্টারাইস্টিক্স এর ক্ষেত্রে কি বলেছিলাম? বৈশিষ্ট্য, এটা ইউনিভার্সাল, সকল সমাজে আছে। এটা তোমার সকল সামাজিক প্রতিষ্ঠানের গোড়া। একেবারে আমি বলেছি যে রাষ্ট্র, এই যে আমরা আজকে যে তোমার কিনশিপ আলোচনা করলাম, কিনশিপ বেসড অন ফ্যামিলি, কিনশিপ বেসড অন ম্যারেজ। তারপরে তোমার ওই যে বললাম যে আমি ট্রাইব, তারপরে তোমার এই যে ইভেন দ্যাট নেশন, সাম নেশন আর আউটকাম অফ ফ্যামিলি, যে তারা একটা ফ্যামিলি থেকে এসেছে। তারপরে এইগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে সোশ্যালাইজেশন আছে, ফাংশন অফ ফ্যামিলি, যেখানে আমরা ফ্যামিলি থেকে কি পাই, এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি, ফাংশন অফ ফ্যামিলি, সন্তান জন্মদান। এটাকে কি বলে? যে বায়োলজিক্যাল ফাংশন, বায়োলজিক্যাল ফাংশন অফ ফ্যামিলি। প্রথমটা কি ভালো করে মনে রাখো, যে প্রক্রিয়েশন অফ চিলড্রেন মানে কি? সন্তান জন্মদান। বায়োলজিক্যাল স্যাটিসফ্যাকশন, যেটা আমরা বলেছি যে রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল নিডস, যে এটা হচ্ছে যে এটা বায়োলজিক্যাল ফাংশন। তারপরে কি ইকোনমিক ফাংশন কোনগুলো? যে এই যে সন্তানের তোমার আয় উপার্জন, সন্তানের লালন পালন, তাদের যত রকমের ইকোনমিক নিডস আছে সেগুলা ফুলফিল করা হয় থ্রু দ্য ফ্যামিলি। এডুকেশনাল ফাংশন কোনটা? মেইনলি সোশ্যালাইজেশন। এডুকেশনাল ফাংশন হলো যে সমাজের যে রীতি নীতি, প্রথা, প্রতিষ্ঠান, আচার আচরণ ইত্যাদি, বিশ্বাস, মূল্যবোধ, এভরিথিং পিপুল লার্ন ফ্রম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফ্রম দ্য ফ্যামিলি। সো এটা তোমাকে ভালো মতো মনে রাখতে হবে, যে সোশ্যালাইজেশন, পৃথিবীর যত রকমের শিক্ষা আছে সেই শিক্ষার গোড়াটা হচ্ছে সোশ্যালাইজেশন, এবং সেটি মানুষ পেয়ে থাকে ফ্যামিলি থেকে। পৃথিবীর যত রকমের মহৎ মূল্যবোধ আছে সেটা ফ্যামিলিতে প্রথমে প্রিজার্ভ করা হয়, তারপরে সেখান থেকে মানুষরা অর্জন করে। দেন সোশ্যাল কন্ট্রোল। কাইন্ড অফ ফ্যামিলি, এটা আছে, অনেক ধরনের ফ্যামিলি পৃথিবীতে আছে। যে কি আছে? যে প্যাট্রিয়ার্কাল এন্ড ম্যাট্রিয়ার্কাল। এটার মূল কথা হচ্ছে কি, যে পরিবারের প্রধানকে, যদি পরিবারের প্রধান যদি মা হয় তাহলে সেটাকে আমরা বলি ম্যাট্রিয়ার্কাল, অর্থাৎ ক্ষমতাটা যদি মায়ের হাতে থাকে, আর যদি বাবার হাতে থাকে তাহলে সেটাকে বলে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি। প্যাট্রিলিনিয়ান এন্ড ম্যাট্রিলিনিয়াল, এটা ওই যে রিলেশনশিপের কথা বললাম, কিনশিপ, এই কিনশিপ রিলেশনটা নির্ধারণ করা হবে কার থেকে? পরবর্তী উত্তরাধিকার কোন দিকে যাবে? ওই যে আমি বললাম না, যে তোমার সবাই যাকে মা ডাকে তার সবাই সম্পত্তির উত্তরাধিকার। এই সম্পত্তির উত্তরাধিকার কিভাবে? যদি মায়ের থেকে মেয়ের দিকে যায়, সন্তানের দিকে যায়, তাহলে সেটাকে বলে ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি। আর যদি পিতার থেকে সন্তানের দিকে, যেটা আমাদের দেশে আছে, সেটিকে অ্যাকচুয়ালি ইসলাম ধর্মে কিন্তু এটা মিক্সড ফর্ম, যে এটা পিতার থেকেও যায়, মার থেকে। কিন্তু যদি যে হিন্দু ধর্মে যেটা, এটা অ্যাবসলিউটলি প্যাট্রিলিনিয়াল। হিন্দু ধর্মে ইটস বোথ প্যাট্রিলিনিয়াল অ্যান্ড প্যাট্রিয়ার্কাল।
দেন নিউক্লিয়ার ফ্যামিলি, এখন আমরা যেটা দেখছি স্বামী স্ত্রী এবং তাদের সন্তান একসাথে থাকে, এটাকে বলে তোমার নিউক্লিয়ার ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি, সাধারণ জীবনে এটা একইভাবে ব্যবহার করা হয়। এটা আসলে সিনোনিমাসলি পিপল ইউজ দিস বোথ টার্ম, এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি, বাট সমাজ বিজ্ঞানে আমরা এটাকে একটু পার্থক্য করি। যখন আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলি তখন বলি কি যে একটা ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে, তার মানে তোমার পিতামাতা আছে, তার কয়েকজন সন্তান আছে, তাদের এক একটা ফ্যামিলি আছে, সবগুলো একসাথে আছে, এই ধরনের ফ্যামিলিকে আমরা ইউজুয়ালি এক্সটেন্ডেড ফ্যামিলি বলি। আর জয়েন্ট ফ্যামিলি ইউজুয়ালি আমরা যখন ইকোনমিক টার্মে ব্যবহার করি, যে তোমার প্রত্যেকটা তোমার এই ফ্যামিলি কি, যে অনেকগুলো ফ্যামিলি একসাথে আছে কিন্তু তারা প্রত্যেককে একটা ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক ইউনিট, তখন সেইগুলোকে আমরা সাধারণত, যেমন যে তোমার ভাই আলাদাভাবে তো একজন বিয়ে করেছে, বিয়ে টিয়ে করে আলাদা ইনকাম আছে, উপার্জন আছে, কিন্তু আবার তোমরা এক ফ্যামিলি হিসাবে পরিচয়, দিস ইজ জয়েন্ট ফ্যামিলি আমরা এই ধরনের বলি। আর ওই যে তোমার বাবা চাচা তারপরে তোমার ভাইয়েরা সবার ফ্যামিলি আছে, তারপরেও তারা একসাথে আছে, ইউজুয়ালি এই ধরনের ফ্যামিলিগুলোকে আমরা বলি এক্সটেন্ডেড ফ্যামিলি। নাও কিনশিপের মূল কথাটা তাহলে আমরা কি বলেছি, যে ইটস ডিটারমাইন থ্রু টু লাইন্স, ওয়ান ইজ ব্লাড লাইন্স, another is marital lines. ওকে, নাও এটার সবচেয়ে বড় সিগনিফিকেন্স কি, যে তোমার এই যে সন্তানের উত্তরাধিকার, সমাজের মধ্যে নানা ধরনের যে গ্রুপগুলো আছে, গ্রুপ ফরমেশন, সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক সমাজ কাঠামো, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের দল উপদল তৈরি, এগুলোর ক্ষেত্রে এটার খুব গুরুত্বপূর্ণ। আর এইটা এই জিনিসটা ভালো মতো মনে রাখবা, যে প্রধানত পৃথিবীতে যত ধরনের কিনশিপ টার্মিনোলজি আছে, টু কাইন্ডস, ক্লাসিফিকেটরি অ্যান্ড ডিসক্রিপটিভ। ইউজুয়ালি এশিয়ান আফ্রিকান সোসাইটিগুলোতে ট্র্যাডিশন হচ্ছে ডিসক্রিপটিভ, অ্যান্ড ইউরোপ and America it is classificatory. Classificatory means the same, যে তোমরা সবাই, তোমার বাবা চাচা সবাইকে, বাবার যত ভাই আছে সবাইকে বলছো বাবা, আর তোমার মায়ের যত বোন আছে সবাইকে বলছো মা, দিস ইজ ক্লাসিফিকেটরি। তোমার চাচাতো বোন টোন আছে সবাইকে বলছো ভাই, আলাদা কোনো নাম নেই, সব কাজিন। আবার যখন প্রত্যেকের নাম আছে, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হ্যান ত্যান যত আছে, দিস ইজ ডিসক্রিপটিভ। এটা নানা ধরনের আমরা ইম্পর্টেন্স গুলো আলোচনা করেছি, ফাংশনস গুলো আলোচনা। সো অল অ্যাবাউট, you have 5 chapters so far, we have discussed 5 chapters. First, definition, scope and subject matter of sociology. Second, the research methodology. Third one, pioneers of sociology, founding fathers of sociology, some major third, major concepts of sociology. Fourth, social institution. These 5 chapters you have questions in your coming exam from these 5 chapters, and please prepare for your exam. And if you have any question, you can ask me over the phone or in the group that maintained by your Nusrat Jarin Any ma'am. So next class will be on 6th chapter, but your exam will confine in 5 chapters from 1 to 5th, first chapter to 5th chapter. ওকে, সো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।